জালিয়াতির কথা স্বীকার করল জেকেজি চেয়ারম্যান এমডি। 10 দিনের রিমান্ডে প্রতারক শাহেদ। যেখানে সম্ভব সেখানেই গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান। মুজিববর্ষে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। করোনা ঝুঁকির মধ্যে ঈদ যাত্রায় বাস লঞ্চের টিকিট বিক্রি শুরু। বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। করোনায় 39 জনের মৃত্যু, শনাক্ত 2733। নিম্নমানের মাস্ক সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ বলছে তদন্ত কমিটি। হাটে পরিচ্ছন্নতা ও কোরবানি বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ, প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। এছাড়া সংবাদে আরো যা থাকছে: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ, দিনব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল। কোভিড টেস্ট প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরী জালিয়াতির কথা স্বীকার করেছে। তাদের দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দ্বিতীয় দফায় রিমান্ড চেয়ে শুক্রবার সাবরিনাকে আদালতে তোলা হবে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, রিজেন্ট কাণ্ডের হোতা শাহেদ করিমও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ নথি ও যন্ত্রপাতি সরিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। কোভিড টেস্ট না করেই সনদ দেওয়ার মামলায় 12 জুলাই গ্রেপ্তার হন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী। 13 জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 15 জুলাই সাবরিনার স্বামী জেকেজির ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরীকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। জালিয়াতির ঘটনায় সাবরিনা ও আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, দুজনই অপরাধ স্বীকার করেছেন। জেকেজিকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছিল শুধু স্যাম্পল কালেকশন করার জন্য। স্যাম্পল কালেকশন করবে এবং এই স্যাম্পলগুলো টেস্ট হবে অন্যান্য জায়গায় যেখানে পিসিআর মেশিন রয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও তার সহযোগীরাও বেশ কিছু তথ্য দিয়েছে। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বে এইগুলি সরিয়ে নিয়েছে। তো আমরা এখানে অভিযান করব এবং অভিযান করে চেষ্টা করব যে এগুলি কোথায় গিয়েছে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকেও গুরুত্বপূর্ণ তথ্য দেয় প্রতারক শাহেদ। কিছু নকল টাকা পেয়েছি। নকল টাকা পাওয়ার বিষয়ে শাহেদ করিমকে জিজ্ঞেস করা হলে উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মূলত তারা যার নিকটে এ ধরনের টাকা পেত তাদেরকে সে এই নকল টাকা বা জাল টাকা দিয়ে তাদেরকে সে ঋণটা পরিশোধ করত। র্যাবের অভিযানে বুধবার সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হয় আলোচিত শাহেদ করিম। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে 10 দিন ও কর্মী তারেক শিবলিকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে 3 জনকে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয় মিন্টু রোড থেকে শাহেদ করিম, মাসুদ পারভেজ ও তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করে পুলিশ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে শাহেদ করিম ও মাসুদ পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শাহেদ সে তার
তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর তারেক শিবলিকে প্রথম দফা 5 দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। 6000 বলছে যে রুগী টেস্ট করছে, এটার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। আর উনি যে করছে, যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নেই। করোনার পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পর গত 6 ও 8 জুলাই রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা সিলগালা করে দেয় র্যাব। এরপর শাহেদ করিমের খোঁজে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চলে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে শাহেদকে 1 নম্বর আসামি করে 17 জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। শাহেদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়। পরে 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেফতার হয় শাহেদ। এর আগে 14 জুলাই রাতে গাজীপুরে গ্রেফতার হয় শাহেদের সহযোগী মাসুদ পারভেজ। আর অভিযানের শুরুতেই তারেক শিবলিকে গ্রেফতার করে র্যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি এর অনুমোদন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের শোকজের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের কাছে নিজ বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দেন স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদ। আগের স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে চুক্তি করা হয়েছিল বলে ব্যাখ্যায় জানান তিনি। যার যতটুকু জায়গা আছে সেখানেই গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে 1 কোটি চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবনে বনজ, ফলদ ও ঔষধি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। এ সময় পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগালে সচ্ছলতা আসবে। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পান একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের সচ্ছলতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কাজে সেইভাবে আমি আহ্বান করব সবাইকে যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। আমাদের দেশটা একটা বদ্বীপ, এই দেশটাকে আমরা রক্ষা করি, দেশটাকে। করোনা ঝুঁকির মধ্যেই ঈদে বাড়ি ফেরার সুযোগ থাকছে রাজধানীবাসীর। এমন সিদ্ধান্তের পর অনলাইনে এবং কাউন্টারে বাস, লঞ্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের সাড়া মেলেনি এখনো। বাস ও লঞ্চ মালিকরা বলছেন ঈদের আগ মুহূর্তে যাত্রী চাপ বাড়বে, আর যাত্রাপথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নৌযান মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। সামনে কোরবানির ঈদ, ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে অনলাইনে এবং কাউন্টারে। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এখনও যাত্রী সাড়া মেলেনি। বুধবার রাজধানীর আরামবাগের বাস স্ট্যান্ডের বেশিরভাগ কাউন্টার ছিল ফাঁকা। কাউন্টার কর্মীরা বলছেন নির্ধারিত ভাড়ায় বাস চলছে, তারপরেও যাত্রী নেই। ঈদের টিকিটও নিতে আসেনি কেউ। 4 মাস বন্ধ থাকার পরে খোলার পরেও যাত্রীর কোনো সাড়া পাচ্ছে না। চিটাগংয়ে সব ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু যাত্রীর ওরকম কোনো আমরা মুভমেন্ট পাচ্ছি না। সদরঘাট লঞ্চ টার্মিনালের অভিন্ন চিত্র। অনলাইন সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নয়, তাই যাত্রী সাড়া নেই বলছেন লঞ্চ কর্মীরা। ঈদ উপলক্ষে যে টিকিটটা আমরা কেবিনের এটা কেবিনে বুকিং দেওয়া হয়, তারিখ বাই তারিখ বুকিং দেওয়া হয়, কিন্তু অনলাইনে বা ইয়াতে আমাদের কোনো টিকিট বিক্রি হয় না। লঞ্চ মালিক সমিতি বলছে এবারের ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। জানান করোনার প্রভাবে যাত্রী সংখ্যাও খুব কম। 2 ফিট অন্তর অন্তর আমাদের একটা লাল দাগ দিয়ে গেছে, ওই হিসাবে আমরা যাত্রী নিচ্ছি। এমনি তো যাত্রী নাই বলতে চলে, তারপরও আমরা ওই গণ্ডির ভিতরে আমরা বাহিরে কোনো যাত্রী নেই না, আর মাস্কবিহীন নেই না আমরা। এবারের ঈদ যাত্রার সময় আবহাওয়া বৈরী থাকতে পারে, এ কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আছে বলেও জানান লঞ্চ মালিক সমিতি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। ঈদে গণপরিবহন চলবে।
তবে ভারী যানবাহন ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় জানান, নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবা। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য যেমন পচনশীল দ্রব্য রয়েছে, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। করোনা সংক্রমণের 131তম দিনেও 39 জনের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। এ পর্যন্ত 2496 জন প্রাণ হারালেন মহামারী করোনায়। একদিনে শনাক্ত আরও 2733 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। দেশের 80টি ল্যাবে 13,588টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে 12,889টি। মৃতদের মধ্যে 31 জন পুরুষ এবং 8 জন নারী। মৃত্যুর হার পুরুষে 78.17% এবং নারীতে 21.07%। চব্বিশ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহকে পরিকল্পিত প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কেন্দ্রীয় ঔষধাগার কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান JMI এবং মালামাল গ্রহণ, বিতরণ বা অন্য কোনোভাবে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়। গত মঙ্গলবার কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবর চিঠি দিয়ে এ নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দুদকও এ বিষয়ে তদন্ত করছে। করোনা পরিস্থিতিতে কোরবানির হাটের পরিচ্ছন্নতা এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কোরবানি শেষে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে টিম সাজাচ্ছে তারা। অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের পাশাপাশি প্রস্তুতিও শেষ করে এনেছে 2 সিটি কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। ঈদুল আজহার আগে বসবে কোরবানির হাট। ঈদের দিন ও পরের 2 দিন জবাই হবে পশু। দূর দূরান্ত থেকে হাটে আসবে কোরবানির পশু। বিক্রি শেষে হাটে যে বর্জ্য জমবে তা অপসারণও একটি বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নগর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। তারা হাট করলেন, অনেক সময় গরু টরু বিক্রি হওয়ার পরে ওখানে বাঁশ থাকে, অনেক খড় থাকে, কাদা থাকে, গোবর থাকে, এগুলা করে কি ওনারা আর ওইটা পরিষ্কার করে যান না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের প্রায় 9,500 মতো লোক কাজ করবে বিভিন্ন ওয়ার্ডে। ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। কোনো কোনো এলাকায় 4টার ভিতরে শেষ হয়ে যাবে, আর কোনো কোনো এলাকায় একটু দেরি হতে পারে। 3 দিন কোরবানি শেষে পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করার পরিকল্পনাও নিয়েছে সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণে তথ্য দিতে হটলাইন খুলেছে 2 সিটি। কোরবানি শুরু হওয়ার দুপুর থেকে আমরা এই বর্জ্য কার্যক্রম শুরু করব। 24 ঘন্টার মধ্যে যতটুকু বর্জ্য পাওয়া যাবে আমরা 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করব। গলি গলির ভিতরে যেখানেই হোক না কেন আমরা বর্জ্যটা কালেক্ট করবো, কারণ আমাদের ওই ধরনের ব্যবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররাও কোরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা তৈরির কাজ শুরু করেছেন। সিটি কর্পোরেশনের ব্যাগ, ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক বিতরণ করার পরিকল্পনা করছেন তারা। যে বাড়ির যে ভিতরে যে আগে কোরবানি হতো সেই জিনিসটা আমরা বারণ করে আমরা রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছি এবং আমাদের 75টা ওয়ার্ডেই লোকবল বাড়ানো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা সন্ধ্যা রাত অবধি তারা কাজ করবে। বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা তৈরির পরও কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বর্তমান অর্থ বছরে $48 বিলিয়ন রপ্তানি লক্ষ্য বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন বাজার খোঁজার তাগিদ। দ্বিতীয় দফা বন্যায় দেশ জুড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী। দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী।
দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ধানমন্ডি সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করে বঙ্গবন্ধু কন্যাকে। রাজনীতি থেকে মাইনাস করা ষড়যন্ত্রের অংশ হিসাবে শেখ হাসিনাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হয়। দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। আকবর হোসেন সুমন জানাচ্ছেন বাকিটা। বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনে অতিষ্ঠ বাংলাদেশ। 2006 সালের শেষ ভাগ ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা ফুঁসে ওঠে বাংলাদেশ। রাজপথের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ, বিএনপি জামাতের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। ক্ষমতা নেয় ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। তাদের ব্যর্থতার দায়িত্ব নেয় সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার। রাজনীতিতে সংস্কারের নামে চলে ষড়যন্ত্র। দেশের শাসন ব্যবস্থাকে গ্রাস করে ভীষণ এক অন্ধকার। নিষিদ্ধ হয় রাজনৈতিক তৎপরতা, জারি হয় জরুরি অবস্থা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টার অংশ হিসেবে দায়ের করা হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। তারা মনে করেছিল বঙ্গবন্ধু কন্যাকে নির্যাতন করলে, গ্রেপ্তার করলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্যাতন করলে, হত্যা করলে তারা সেই ষড়যন্ত্র সফল হবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা, এই কারণে তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়, নস্যাৎ হয়ে যায়। 2007 সালের 16 জুলাই গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদন থেকে পুরান ঢাকার নিম্ন আদালত। পরে তাকে রাখা হয় সংসদ ভবনের বিশেষ কারাগারে। সেদিন বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তারের পরে এত অত্যাচার নির্যাতন করার পরেও আমি তার মাঝে যে একটা সুদৃঢ় ব্যক্তিত্ব, যে সুদৃঢ় নেতৃত্ব দেখেছি, সত্যি আমি স্যালুট। আমি আজকেও আমি সে কথা বলতে পারি না। 11 মাস কারারুদ্ধ থাকার পর 2008 সালে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে সহযোগী সংগঠনগুলো। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। আওয়ামী লীগের উন্নয়ন যারা ভালো চোখে দেখে না, সে চক্র এখনও সক্রিয়, তাই তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় নেতারা বলেন, দেশের সেবায় যে কোনো ঝুঁকি নিয়ে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ। রিজেন্ট জেকেজির মতো প্রতিষ্ঠান থেকে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে সরকার ঘোষিত প্রণোদনা নেবার চেষ্টা করলে তদন্ত শেষে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় দেশনেত্রী শেখ হাসিনার কণ্ঠরোধ করতেই কারাবন্দী করা হয়েছিল। মুক্ত নেত্রীর চেয়ে অবরুদ্ধ নেত্রী যে শক্তিশালী, সেটা জনগণ আন্দোলনের মাধ্যমেই প্রমাণ করেছে উল্লেখ করে বলেন, 1-11 কুশীলবরা এখনও সক্রিয়। আজকে মানুষ বলে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে। তাই আজকের এই দিনে আমি সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাই। যারা আগে ছোবল মেরেছিল, গণতন্ত্রকে বন্দী করার পটভূমি রচনা করেছিল, তারা এখনও মাঝে মধ্যে ছোবল মারার অপচেষ্টা চালায়। তাই আমাদের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যারা গণতন্ত্রের অব্যাহত অভিযাত্রায় বিশ্বাস করে, তাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই। কোরবানির ঈদে সরকারি ছুটির সাথে মিলিয়ে তৈরি পোশাক সহ শিল্প কারখানাগুলো ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, আইনশৃঙ্খলা বাহিনী সকল অংশীজনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরই মধ্যে কারখানাগুলো জুন মাসের বেতন ভাতা পরিশোধ করেছে। তবে জুলাই মাসের বেতন ভাতা এবং ঈদের বোনাস পরিশোধের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবে। জুন মাসের বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে অনেক অংশেই,
আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন, এবং বেতনটা কবে দিবেন কিভাবে দিবেন এটা শ্রম সচিবের সঙ্গে শ্রমমন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে বসে তারা নেক্সট ডিসিশন নেবেন। বর্তমান অর্থ বছরে $48 বিলিয়ন রপ্তানি লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে এই মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। লক্ষ্য পূরণে গার্মেন্টস খাতে প্রবৃদ্ধি ধরে রেখে নতুন পণ্য উৎপাদন ও বাজার খোঁজার তাগিদ দিয়েছেন নীতি নির্ধারকরা। লক্ষ্য বাস্তবায়নে নীতি সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের বিভিন্ন হ্যান্ডস কর্তৃপক্ষ তাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই টার্গেট $48 বিলিয়ন আমরা অর্জন করতে পারি। বাংলাদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন যাত্রী করোনা পজিটিভ হওয়ায় ঢাকার সাথে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট নিষিদ্ধ করেছে ইটালি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, যারা করোনা পজিটিভ ছিল ইটালি সরকার তাদের কোয়ারেন্টাইনে রাখলেও তারা তা মানেননি, তাই বাধ্য হয়েই ইটালি ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত নেয়। তবে এখন থেকে যারাই দেশের বাইরে যাবে তাদের সবাইকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জসিম জুয়েলের রিপোর্ট। গত 8 জুলাই কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ইতালি যায় বাংলাদেশের যাত্রীরা, কিন্তু তাদের ফেরত পাঠায় দেশটি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বলেন, ইতালি গিয়ে বাংলাদেশি যাত্রীরা কোয়ারেন্টাইন না মেনে বাইরে ঘুরতে বের হয়ে যাচ্ছে, ফলে বাংলাদেশের সঙ্গে দেশটি বিমান চলাচল বন্ধ করেছে। তারা সেই কোয়ারেন্টাইন মানেন নাই, তাদেরকে হোটেলে রাখা হয়েছে, সেখানে তারা থাকেন নাই, কারণ যে ফুড হ্যাবিট তারা তাদের পিজা পাস্তা সেগুলো খাইতে দিছে। এখন আমার ভাত না খাইলে চলবে না, আমি সেখানে যে সেই কোয়ারেন্টাইন না মেনে আমি অন্য জায়গায় গেছি, সেগুলো তারা ট্র্যাক করে তারা বলেছে যে এক সপ্তাহের জন্য তারা সেটা ডিসিপ্লিনে আনার জন্য তারা বন্ধ রেখেছে। ইতালির ঘটনার পরই অন্যান্য দেশ এখন করোনা নেগেটিভ ছাড়া যাত্রী নেবে না বলে জানিয়ে দিয়েছে। সবেরই কোভিড নেগেটিভ টেস্ট সার্টিফিকেট লাগবে, যারা যাবেন তাদের। ইউএই এখন ইম্পোজ করেছে তাদের এখানে যেতে হলে আমাদের কোভিড নেগেটিভ টেস্ট লাগবে, আমরা সেটা ইম্পোজ করেছি। এখন যদি যাত্রীরা করতে না পারে যাত্রীরা যাবে না, আমরা নিব না। এই নিয়ম কেউ না মানলে তাকে উড়োজাহাজে উঠতে দেবে না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সরকারি প্রতিষ্ঠান থেকে যাতে যাত্রীরা টেস্ট করান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দফা বন্যায় উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী। তিস্তা, ধরলা, করতোয়া, মহানন্দায় পানি কমছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। এছাড়া বিভিন্ন স্থানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে নদী ভাঙন। ঢলের তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক ভেঙে গেছে, তলিয়ে গেছে ফসলি জমি। খাদ্য ও সুপেয় পানি সংকটের সঙ্গে দেখা দিয়েছে পয়ঃনিষ্কাশন সমস্যা। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুমা লিসা। কুড়িগ্রামে ধরলা নদীর পানি সামান্য কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। বন্যার তোড়ে রৌমারী শহর রক্ষা বাঁধের 20 মিটার অংশ ধসে গেছে। সেই সাথে নতুন করে 12টি গ্রাম সহ রৌমারী উপজেলা পরিষদ ও রৌমারী বাজার প্লাবিত হয়েছে। এরই মধ্যে 400 মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে ত্রাণ সহায়তা হিসেবে। খাবার নাই, ফসলা নেই, বিভিন্ন ভাই কোনো না ভাই। নদ নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার চরাঞ্চল সহ 4 উপজেলার 26টি ইউনিয়নের 180টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে অন্তত লক্ষাধিক ঘরবাড়ি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি ও খাদ্যাভাব। কুটি আনতে কুটি বাড়ি, কুটি খাই, ইনকাম নাই। সুনামগঞ্জে সুরমা নদীর তীর উপচে উজানের ঢলে পানি এখনো প্রবেশ করছে লোকালয়ে। 11টি উপজেলার বিভিন্ন গ্রাম এখনো বানের পানিতে নিমজ্জিত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কৃষকের আমন ধানের বীজতলা বন্যায় বিনষ্ট হয়েছে। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে পানি বেড়েছে, তবে জৈন্তাপুর সহ উজানের কয়েকটি এলাকার পানি কমেছে। পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 7 উপজেলার 39টি ইউনিয়নের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় 81,213টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পানিতে ডুবে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে 39টি মেডিকেল টিম কাজ করছে।
দ্বিতীয় দফা বন্যা সিরাজগঞ্জে যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরের ঘরবাড়িতে 1 থেকে 2 ফুট পানি থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব। গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নওগাঁর আত্রাই ছোট যমুনার পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এসব নদীর পানি। মান্দা উপজেলার জোকাহাট দাসপাড়া আত্রাই নদীর মূল বাঁধের প্রায় 150 ফুট বাঁধ ভেঙে গেছে। বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে 2500 হেক্টর জমির ফসল। লালমনিরহাটের দুর্গত এলাকা থেকে বানের পানি নামতে শুরু করলেও তিস্তা ধরলার পারে প্রায় 25টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। গেল 2 দিনে 2 শতাধিক বসতভিটা, কয়েকশো বিঘা আবাদি জমি ও ফলবাগান নদীগর্ভে বিলীন হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা কমে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্যা, করোনা সহ চলমান সংকটে যথেষ্ট খাদ্য মজুত থাকায় খাদ্যের ঘাটতি হবে না। এখন পর্যন্ত 18টি জেলা কবলিত হয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটা বলা হয়েছে যে বেশিরভাগ নদীগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে পানি কমে যাবে। শুধু গঙ্গা এবং পদ্মা অববাহিকায় পানি বাড়বে, যার ফলে মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকার নিম্নাঞ্চল, মুন্সিগঞ্জ, চাঁদপুর পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। এতে আমরা একটু আশাবাদী যে দীর্ঘস্থায়ী বন্যার আমরা আশঙ্কা করেছিলাম সেটা হয়তো অতটা দীর্ঘস্থায়ী না হতে পারে, কারণ আমাদের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং সুরমা এই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের পাহাড়তলীতে 10 যুবকের উদ্যোগে চিকিৎসা কেন্দ্র, সেবায় খুশি এলাকাবাসী। বিশ্বে করোনায় আক্রান্ত 1,36,92,000, মৃতের সংখ্যা 5,86,000। দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। দলীয় নির্দেশে ধানমন্ডি 32 নম্বরের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। এ সময় ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দেন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজফিরুল হক অনুসহ যুবলীগ নেতারা শতাধিক গাছের চারা রোপণ করেন। পরে ধানমন্ডি 32 নম্বর এলাকায় আরও গাছ রোপণের জন্য এ এলাকার যুব নেতাদের হাতে শতাধিক চারা হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করে ঢাকা উত্তর যুবলীগ। করোনা সংক্রমিত মানুষের স্বাস্থ্য সেবায় চট্টগ্রামের পাহাড়তলীতে 10 যুবকের উদ্যোগে গড়ে উঠেছে চিকিৎসা কেন্দ্র। প্রায় 3 লাখ মানুষ অধ্যুষিত সরাইপাড়া এলাকায় স্থাপিত এই চিকিৎসা কেন্দ্রে সেবা পেয়ে খুশি এলাকাবাসী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। করোনা সংক্রমণের এই সময়ে হাসপাতালগুলোতে রোগী ভর্তিতে বিড়ম্বনার অন্ত নেই। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ারদিঘি এলাকায় অস্থায়ী হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয় এলাকার কয়েকজন যুবক। প্রথমে আইসোলেশনের দিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু সেটা ব্যয়বহুল, তার কারণে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা একটা অস্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করি। ব্যক্তিগত দিক থেকে আমি যতটুকু আমার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আমি সম্পূর্ণ সাপোর্ট দিব। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও মানুষের সহায়তায় তা কেটে গেছে বলে জানান উদ্যোক্তারা। যুব সমাজ যদি এগিয়ে আসে, অবশ্যই দেশে যে এই ক্রান্তি লগ্নে কোনো প্রবলেম থাকার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার যোগাযোগ করে আমরা এরকম একটা উদ্যোগ নিতে সফল হয়েছি। জনগণের সহযোগিতায় এবং তাদের আর্থিক, শারীরিক, মানসিক সহযোগিতা আমরা এগিয়ে যাব। এই চিকিৎসা ক্যাম্পে প্রতিদিনই সেবা দেওয়া হচ্ছে, পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হচ্ছে। মহামারী কালে সেবা পেয়ে খুশি রোগীরা। পেটের যন্ত্রণা এবং বেদনা, অনেক টাকা দেওয়া হয়, ওষুধ দিছে, এগুলি খাইতেছি। চিকিৎসা কেন্দ্র যারা পরিচালনা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সীমাবদ্ধতার সত্ত্বেও আন্তরিক সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মিনিমাম রিসোর্সের মাধ্যমে যতটুকু পারা যাচ্ছে আর কি, সবাই যা যা জায়গা থেকে চেষ্টা করতেছে, ভাইয়েরাও চেষ্টা করতেছে নিজের এলাকাকে একটু ভালো সেবা দেওয়ার জন্য। বিপন্ন সময়ে এমন সেবা ও উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর কারণে কর ব্যবস্থার পূর্ণ অটোমেশন সহ ভ্যাট অনলাইন প্রকল্পের বাস্তবায়ন পিছিয়েছে বলে জানিয়েছেন এনভিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। বৃহস্পতিবার এনভিআর এর সম্মেলন কক্ষে ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় ই পেমেন্ট সিস্টেমের উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনভিআর চেয়ারম্যান বলেন, এই প্রকল্প বাস্তবায়নে এনবিআর এর কোনো গাফিলতি ছিল না। জানান, ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আদায়ের পাইলট প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে। তবে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থার সাথে দেশের মানুষের অভ্যস্ত হতে আরও সময় লাগবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের অনেক জায়গা আনএক্সপ্লোর্ড রয়ে গেছে, অনেক জায়গা আছে আইনে যেখান থেকে ভ্যাট নেওয়া যায়, যে পরিমাণ ভ্যাট নেওয়া যায় আমরা সেই পরিমাণ ভ্যাট নিতে পারতেছি না। এটা যদি শুধু বলেন যে আমাদের গাফলতি, আমাদের অবহেলা, তা নয় কিন্তু। কারণ এটা করতে হলে যে বিষয়টা বেশি দরকার সেটা হলো যে আমাদের পেমেন্টকে ট্র্যাক করতে পারতেছি আমরা। শেষ করছি একটি মানবিক খবর জানিয়ে। দুঃখ কষ্টের সংসার, স্বামী স্ত্রী মিলে দর্জি দোকান করে কোনো মতে চলছিল। ঈদের আগে ধার দেনা করে মালামালও তুলেছিল। এক রাতের আঁধারে সব চুরি যাওয়ায় পুরো জীবনে অন্ধকার নেমে এসেছে। বলছিলাম যাত্রাবাড়ির অপু সুইটি দম্পতির কথা। মনির ইসলামের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। আমার এই শত্রু কোত্থেকে আসলো যে আমার এইভাবে নিঃস্ব করে দিল? যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীর মসজিদ রোডে ছোট্ট এই দোকানের মালিক আজিম হোসাইন অপু। আমার এই ক্যাশের মধ্যে এইটার মধ্যে 5,000 টাকা ছিল। পেশায় দর্জি অপু স্ত্রী সুইটিকে নিয়ে পরিশ্রম করেন পাশাপাশি দুটি মেশিনে। ঈদের আগে বাড়তি লাভের আশায় সিট কাপড়ও তুলেছিলেন। সব চুরি যাওয়ায় পরিবারটি এখন পাগল প্রায়। আজকে নিশ্চয়ই এই আমার দোকানে আজকে কাস্টমার আসে না, কয়েক দোকানে চুরি হয়ে যায়। আরিফ আছে, উনি আসলেন, দেখলেন, বলে আমি সত্যতা পাইছি, গিয়ে আপনি কি করবেন, এই মাল ফেরত পাবেন কিনা আমরা জানি না। চোরকে যেন শনাক্ত করে আমরা সব কিছু যেন ফিরে পাই, কারণ আমাদের চলার মতন ক্ষমতা নাই। আমি দেখতে আসছি হে অস্থির হয়ে গেছে। অনেক মানুষের কাপড় সুপুরা ছিল, মিশা কথা কম খেয়ে আর ওটা ভরা ছিল। ছোট্ট মেয়ে সুপ্ত সারাদিন দোকানেই থাকতেন বাবা মার সঙ্গে। চুরির পর নিদারুণ কষ্টে চঞ্চল শিশুটি আজ বাকরুদ্ধ। ওর মা যদি বলে যে খাবার খাও, ওই যে আমাদের দোকান সব শেষ হয়ে গেছে, আমরা কি খাবো, আমাদের খাবার নাই। সারা জীবনের সম্বল হারিয়ে আজিম হোসেন অপু আর সুইটি দম্পতি চিঠিও লিখেছেন আইজিপির কাছে। আমি দোকানে ভাড়া দিতে পারবো না, আমি খাবার খেতে পারবো না, আমার বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমার জিনিসগুলো যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয়, আমি কার ক্ষতি করেছি যে আমার এইভাবে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে? আমি কোথাও বিচার পাইনি, কোথাও বিচার পাইনি। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে 2.5 বছর আগে আজিম হোসেন অপু দম্পতি ঢাকার যাত্রাবাড়ির কাজলাতে এসে গড়ে তুলেছিলেন স্বপ্নের এই দোকানখানি। কিন্তু রাতের আধারে সব কিছু চুরমার হয়ে গেছে তার। চুরি হবার পর এই দোকানের অধিকাংশ তাক যেমন খালি, তেমনি খালি হয়ে গেছে তার সারা জীবনের স্বপ্ন। ঈদের আগে 1,35,000 টাকার মালামালও তুলেছিলেন। এখন কোথায় যাবেন, কি খাবেন আর কিভাবে চলবে আগামীর দিন তা জানে না অসহায় নিঃস্ব পরিবারটি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, যাত্রাবাড়ি, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জালিয়াতির কথা স্বীকার করল জেকেজির চেয়ারম্যান এমডি। 10 দিনের রিমান্ডে প্রতারক শাহেদ। যেখানে সম্ভব সেখানেই গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান। মুজিব বর্ষে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। করোনা ঝুঁকির মধ্যেই ঈদ যাত্রায় বাস লঞ্চের টিকিট বিক্রি শুরু, বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। করোনায় 39 জনের মৃত্যু, শনাক্ত 2,733। নিম্নমানের মাস্ক সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ বলছে তদন্ত কমিটি। হাটের পরিচ্ছন্নতা ও কোরবানি বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ, প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।